100% আবেগ হলে চলে না, আবেগের সঙ্গে বাস্তবতাটা বোঝাটাও জরুরি। খারাপ লাগে না তা নয়, বা লাগেনি তা নয়। দেবাংশুকে দিয়ে পার্টি অফিস ঝাড় দেওয়ানোর কাজ করানোটা বেশি প্রয়োজনীয়, দল তাই করাবে। ধর্নায় বসা মানে চাকরি দিতে হবে? দুর্নীতিটা যে পলিটিক্যাল লেভেলে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নয়, এটা কি প্রুফ? সবাই চোর, কোনো দোষ কেউ প্রমাণ করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের লবিটা করেন। শুভেন্দুর মতো বড় বড় নেতারা পাল্টি খেয়ে গেছে, দেবাংশু কিন্তু খায়নি। ভাইরাল কথা বললেই কিন্তু প্রথমে যার কথা উঠে আসে তিনি হলেন দেবাংশু ভট্টাচার্য। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংবাদ প্রতিদিন ডিজিটালে রয়েছেন দেবাংশু। দেবাংশু, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। দুদিন আগে আরেকজন জিজ্ঞাসা করেছিল যে আমরা তো জানি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নন, এরকম জিজ্ঞাসা করেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের লবিটা করেন। দুঃখের বিষয় হচ্ছে এটা আমাদের বিরোধীরা বোঝেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই চাঁদ যে রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জ্যোৎস্নার আলো দিচ্ছেন, সেই চাঁদও কিন্তু আলোকিত মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যের আলোয়। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো অস্বীকার করেন না। আর কেন করবেন? অস্বীকার করার পরিস্থিতি কোথায়? আর এই যে বলছেন একটা দ্বন্দ্বকে বলে আপনারা যেটা চালাতে চাইছেন, সেটা মতের পার্থক্য। আর মতের পার্থক্যটা কিছু নেতার মধ্যে আছে, কিছু সাংসদের মধ্যে আছে, কিছু মন্ত্রীর মধ্যে আছে, কিছু বিধায়কের মধ্যে আছে। কিন্তু সেই মতামতের লড়াই বা ঝগড়ায় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো প্রশ্ন করার জায়গাতেই নেই, কারণ তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। রক্তের কোনো রিপ্লেসমেন্ট হয়, তৃণমূল কংগ্রেসের রক্ত তো মমতা বন্দ্যোপাধ্যায়। কিডনির রিপ্লেসমেন্ট হতে পারে, হাঁটুর রিপ্লেসমেন্ট হতে পারে, রক্তের তো রিপ্লেসমেন্ট হয় না। কৃত্রিমভাবে রক্ত তৈরি করা যায় না। আপনার শরীরে রক্তের ঘাটতি হলে আপনাকে আপনার গ্রুপেরই রক্ত কারো শরীর থেকে নিতে হবে, কিন্তু রক্ত কৃত্রিমভাবে কারখানায় তৈরি করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রক্ত। সেই ব্রাত্য বসু একটা বাইট দেখলাম, কোথায় তিনি বলেছেন যে আমি এদিক ওদিক কোথাও নেই, যেটা মিডিয়া খুব খবর করছিল। তার মানে ব্রাত্য বসু নবীন নন, প্রবীণ নন? আমি বলছি এটা দ্বন্দ্বই নয়, আপনারা যেটাকে দ্বন্দ্ব বলতে চাইছেন। মতের পার্থক্য, আর সেই মতের পার্থক্য বিভিন্ন জায়গায় হয়। তৃণমূল কংগ্রেসেরটা কেন দেখা যাচ্ছে? কারণ তৃণমূল কংগ্রেস বাংলাকে তার ফ্যামিলি মনে করে। আর ফ্যামিলির সামনে আপনি যদি কোনো কথা বলতে লজ্জা পান, তাহলে আপনি তাকে ফ্যামিলি মনে করেন না। আমরা সিপিএম বিজেপির মতো নই, ঘরে ঢুকে দরজাটা ছিটকিনি দিয়ে এই শোনো না এটা হচ্ছে ফিস করে কথা না। বাংলাকে আমরা ফ্যামিলি, আবার বলছি পাড়া মনে করি না, ফ্যামিলি মনে করি। আর সেই ফ্যামিলির সামনে আমরা মনে করি আমাদের কোনো কথা শেয়ার করতে কোনো অসুবিধা নেই। দেবাংশুকে প্রার্থী না করে দেবাংশুকে দিয়ে গোটা রাজ্যে প্রচার করানোটা বেশি দরকার। আপনি দেখেছেন, একজন সাংবাদিক হিসাবে ফলো করেছেন, দেবাংশু সেই কাজ করতে পেরেছে কি না, করলে কতটা সাফল্যের সঙ্গে করতে পেরেছে এটা আপনারা জানেন, আমার বলে দেওয়ার কোনো দরকার নেই। তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে আমাকে 2019 আমি জয়েন করার পর আমাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছে। আজকে প্রায় 4 বছর, 4.5 বছর হয়ে গেল আমি সেই দায়িত্ব পালন করছি। তৃণমূল কংগ্রেস আমায় পরবর্তীকালে যুব সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিল, যা কাজ দিয়েছিল আমি পালন করেছি। তৃণমূল কংগ্রেস আমাকে এখন আইটি অ্যান্ড সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্ব দিয়েছে, 1 বছর হতে চললে আমি সেই দায়িত্ব পালন করছি। আমাকে যদি দল মনে করে লোকসভাতে নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা করা দরকার, দল আমাকে দিয়ে করাবে। পরবর্তীকালে দল যদি মনে করে কোনো দায়িত্ব দেওয়া দরকার, দল দেবে। আর দল যদি মনে করে না দেবাংশুকে দিয়ে পার্টি অফিস ঝাড় দেওয়ানোর কাজ করানোটা বেশি প্রয়োজনীয়, দল তাই করাবে। আপনি বিজেপিতে যাবেন না বলেন বারবার করে, কিন্তু বিজেপির এক নেত্রী যিনি বিজেপিতে সদ্য যোগ দিয়েছেন তার সঙ্গে ছবি তুললেন কোনো রেস্তোরাঁ বা কোথাও গিয়ে, সেটা নিয়ে ট্রোল হলো। ট্রোল সমাজ মাধ্যম ছিয়ে গেল দেবাংশুর সাথে নানান রকম। আপনি নিশ্চয়ই জানেন আমি কোন বিষয়ে বলছি। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল? কোন এক অভিনেত্রী, রিমঝিম মিত্রের কথা বলছেন? একদম 2019-এর গল্প, 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেল রিমঝিম মিত্র। সেই রিমঝিম মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে এসে গিয়েছেন কয়েকদিন আগে। তো 4 বছর আগে যার সাথে ছবি তুলেছি তিনি এখন আর বিজেপিতেই নেই, ঠিক আছে, প্রথম কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে তার সাথে যদি ছবি তুলে থাকি, সে আমার ব্যক্তিগত স্তরে বন্ধু আমার, তো সেই জায়গা থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক মানুষের সাথে মানুষের থাকে। আর সেই 2019-এর সেই ছবির পরও 2021-এর নির্বাচন পেরিয়েছে, যখন শুভেন্দুর মতো বড় বড় নেতারা পাল্টি খেয়ে গেছে, দেবাংশু কিন্তু খায়নি। আর কোনো পার্টিও নেই, আমাদের প্রশ্নটা বিজেপি নিয়েই আসে কেন? আর যে ডিও আছে কখনো তো বলেন না সিপিএম এ যাবেন, সিপিএম এ যাবেন না, কোনোদিন এই প্রশ্ন করেন না দেবাংশু কখনো লালু প্রসাদের পার্টিতে যাবে না। দেবাংশু নীতিশ কুমার বিজেপি কেন করেন? সিপিএম দলটার নাম কেন নেন? তো অনেকেই বলেন যে দেবাংশু আগের মতো নেই, দেবাংশু খানিকটা যেন নিষ্ক্রিয় হয়েছে। কেন বলবেন? কোনো প্রবলেম, কোনো সমস্যা হচ্ছে দলের ভিতর? কোথায় নিষ্ক্রিয়? আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা আমাকে মনে করছেন নিষ্ক্রিয় হয়ে গেছে, আমি তাদেরকে বলতে চাই, দেখুন কাজের তো প্রেশার মানুষের বাড়ে দিন দিন, এবং অনেক রকমের নতুন দায়িত্ব এসে যুক্ত হয়।
আগে আমার উপরে কোনো সংগঠনের দায়িত্ব ছিল না। আগে স্বাভাবিকভাবেই আমি দলের মুখপাত্র ছিলাম এবং ওটাই আমার একমাত্র ডিজিগনেশন ছিল। পরবর্তীকালে আমাকে যুবর সাধারণ সম্পাদক করা হয়, কিন্তু তখনও সেভাবে প্রেশার ছিল না। কিন্তু এখন গত 1-1.5 বছর যাবত একটা নতুন সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা তৈরি করে আমাকে দায়িত্ব দেওয়ার পর তার তো একটা আলাদা করে চাপ কাজ করে। ফলে স্বাভাবিকভাবেই এটা বলতে পারেন, হ্যাঁ সত্যিই তাই, আমার ফেসবুকে এখন ভিডিওর সংখ্যা অনেক কমে গিয়েছে। তো আমি নিজেও রোজ চেষ্টায় আছি সেইটা যেন বাড়ানো যায়, একটা রুটিন তৈরি করে অন্তত প্রতি 2-3 দিন অন্তর অন্তত একটা করে যেন ভিডিও ছাড়া যায়। কথাটা খুব একটা ভুল নয়, তবে আমি এইটুকু বলতে পারি আছি, ময়দানে আছি। আমি একটা দল করি, তো একটা দল চলতে গেলে একটা দলের একটা বয়স হয়েছে। এই আমার যে ধরুন আজকে 28 বছর বয়স, আমি কি জীবনে কখনো ভুল ত্রুটি করিনি? হয়নি। এটা মানুষ তো ভুল ত্রুটি সব কিছু নিয়েই তো জীবন। আপনার যা বয়স, আপনি গোটা জীবনে কোনো ভুল ত্রুটি করেননি? আপনি স্বামী বিবেকানন্দ এতগুলো বছর কাটিয়েছেন, এটা হতে পারে? সম্ভব নয়। তো একটা রাজনৈতিক দল চলতে গেলেও তাতে বহু মানুষ এসে এক জায়গাতে হন, সেখানে কিছু ভুল ত্রুটি হয়। আমরা তো কেউ ভুল ত্রুটিকে ডিফেন্ড করছি না, আমরা ভুলের জন্য বলছি যে ভুল হয়ে থাকলে সেটা শুধরে যাবে। কিন্তু আমাদের দিকে যারা প্রশ্ন করছেন তারা কতটা যোগ্যতা রাখেন এই প্রশ্ন করার, আমরা এটা দাবি তুলছি। আপনি বলছেন ধর্নায় বসেছেন, আমার একটা কথা বলুন তো, ধর্নায় বসাম আমি যদি কালকে গিয়ে ধর্নায় বসে আমার চাকরি দিতে হবে? ধর্নায় বসা মানে চাকরি দিতে হবে? আর যারা ধর্নায় বসে আছেন তারা যোগ্য, এটা প্রমাণ হলো কবে? এটা কি প্রমাণিত যারা ধর্নায় বসে আছেন তারা যোগ্য? তারা যদি যোগ্য হতো তাহলে আদালত কালকেই তো নির্দেশ দিত এদের সবাইকে চাকরি দিতে হবে। দিচ্ছে না কেন? উল্টে যারা ধর্নায় বসে আছেন তাদের মধ্যে থেকে 2-1 তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে গিয়েছিলেন। কাকে একজনকে দুর্গা বানান জিজ্ঞাসা করেছিল, দুর্গা বানান এমন বলেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে তুমি টিচার হওয়ার যোগ্য নও বাবা। এতদিন ধরে ধর্না করছে। ধর্না করা মানেই যোগ্য, এই ব্যাপারটা, এই ধারণাটাই কিন্তু বদলাতে হবে। এটা একটা তৈরি করা হচ্ছে, একটা ফ্রেম করা হচ্ছে। আমার বংশের নাম ধরুন ভট্টাচ বংশ। এখন আমি সেই ভট্টাচ বংশের বাই চান্স মানে আমি সেই কুলাঙ্গার সন্তান, ঠিক আছে? আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমার বাড়িকে গালাগাল করছি, তাতে কি আমার বংশের কিছু যায় আছে? 1-2 ছেলে তো বকে যায়, 1-2 ছেলে বখাটে হয়ে যায়, খারাপ হয়ে যায়। বহু সময় আছে মা বাবাকে তাদের ত্যায্য পুত্র করতে হয়। শুভেন্দু অধিকারী আমাদের সংসারে থাকা সেই ছেলে যে বকে গিয়ে এখন চলে গিয়েছে অন্য পাড়াতে, অন্য জায়গায় গিয়ে নিজের বংশকে এখন গালাগাল করছে। তো এতে কিছু আলটিমেটলি যায় আসে না। কিন্তু বাংলার কোনো মানুষ, ইভেন আপনারা, ইভেন শুভেন্দু স্বয়ং, ইভেন শুভেন্দুর বাবাও অস্বীকার করতে পারবে শুভেন্দু অধিকারী আজকে যেইটুকু যা সব তৃণমূল কংগ্রেসের দৌলতে, শুভেন্দু অধিকারী আজকে যেইটুকু যা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীকে সাংসদের টিকিটটাই না দিতেন প্রথম দিনে, আজকে অমিত শাহের হাত ধরে জয়েনিং করার মতো সৌভাগ্য শুভেন্দু অধিকারীর হতো না। তো স্বাভাবিকভাবেই শুভেন্দু অনেক কথা বলতে পারেন, আর চোর বলতেই পারেন। দেখুন আমি একটা কথা বলি, আমি কথাটা বহুবার বলেছি যে পকেটমার সবসময় বাসে যারা পকেট মানি করে তারা পকেট মেরে নিজেরাই পকেটমার করে চিৎকার করে, এটা হচ্ছে তাদের পলিসি। তার কারণ হচ্ছে মানুষ যেন আর যাই হোক তাকে সন্দেহ না করে যে সেই পকেটমার, ভাবে ওই তো চাচাচ্ছে পকেটমার করে, ও পকেটমার নাকি। যখন নেমে যায় তখন বুঝতে পারে এই আমার পকেটটা ওই কেটে পালিয়েছে। তো শুভেন্দু অধিকারী হচ্ছে সেই পকেটমার, এটা হচ্ছে ওদের রাজনীতি করছে সিপিএম বিজেপি দুজনেই। দুর্নীতি যদি হয়ে থাকে, ধরুন বিভিন্ন ওএমআর শিট বিকৃতি ইত্যাদি অভিযোগ আসছে, দুর্নীতিটা যে পলিটিক্যাল লেভেলে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নয়, এটা কি প্রুভড? দুর্নীতিটার সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের দল করা কিছু মানুষ যুক্ত, এটা কি প্রুভড? এখনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও তো দুর্নীতি হতে পারে। কিন্তু গ্রেপ্তার যারা হচ্ছেন আপনাদেরই তো দলের মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী, তারা গ্রেপ্তার হচ্ছেন। কি এলো দিল্লিতে তো মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছেন, শিক্ষামন্ত্রী, ওখানকারও শিক্ষামন্ত্রী, আমাদেরও প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার। আমরা তো পার্থ চ্যাটার্জিকে ডিফেন্ড করিনি। মনীষ সিসোদিয়া কেন গ্রেপ্তার হলো? সবাই চোর। মহারাষ্ট্রে কেন সঞ্জয় রাউত গ্রেপ্তার হলো? আপনার কদিন অরবিন্দ কেজরিওয়ালকে 4-5 বার নোটিশ দিয়েছি ইডি। আমার খুব ভুল যদি নয়, অরবিন্দ কেজরিওয়ালকেও অ্যারেস্ট করবে। কেন? ভারতের ইতিহাসে মানে প্রথম হবে কোনো মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানো হবে। আরজেডির নেতাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? এমপি মন্ত্রীদের কেন আপনার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতাকে অ্যারেস্ট করা হচ্ছে? সবাই চোর। ডিএমকের মন্ত্রী জেলে কেন? ডিএমকের মন্ত্রী চোর। অ্যারেস্টটা কে করছে? সেন্ট্রাল এজেন্সি করছে। আপনি বলবেন কোর্টের মনিটরিংয়ে হচ্ছে, তো কোর্টের মনিটরিংয়ে তো সারদা তদন্ত হচ্ছে। সেই সারদা তদন্তের একজন অভিযুক্ত তো শুভেন্দু অধিকারীও, তাকে কেন ডাকা হচ্ছে না? তো কোর্টের মনিটরিংয়ে হচ্ছে মানে সব ঠিক হচ্ছে, এটা কথা নয়। কোর্ট সিবিআইডিকে বলছে তদন্ত করো। এবার সিবিআই সেই তদন্তের নামে কাকে হেনস্থা করবে না করবে সেটা বলে দেওয়ার এখতিয়ার তো কোর্টের নেই। ফলে ওরা যা করার তাই করছে। ফলে তৃণমূলের নেতা গ্রেফতার হচ্ছে মানে তৃণমূল দোষী, এটার কোনো মানে নেই। মদন মিত্র একসময় অ্যারেস্ট হয়েছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় অ্যারেস্ট হয়েছিলেন, তাপস পালও একসময় অ্যারেস্ট হয়েছিলেন, 10-12 বছর হয়ে গেল, কোনো দোষ কেউ প্রমাণ করতে পারেনি। আমরা যদি ভয় পেয়ে যাই, আমাদের যে বুথের কর্মীরা বুথে লড়াই করছে তাদের কি হবে বলুন তো? আমরা ভয় পেয়ে গেলে কি নর্জি স্থাপন করব তাদের কাছে?
আর ভয় প্রথম আমার নয়, আমি বারবার বলে এসেছি বিভিন্ন জায়গায় যে আমার ফ্যামিলি, আমার মা, তারা খুব আতঙ্কিত থাকতেন বা তারা খুব ভয় পেতেন। এখনও যে ভয় পান না সেটা নয়, কিন্তু এখন অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তো মাকে আতঙ্কিত দেখে আমিও একটু সেই জায়গা থেকে, আমরা মাকে আতঙ্কিত দেখলে আমাদের সন্তানদের যে রিয়াকশানটা হওয়ার কথা সেটা আমারও হতো, হয় না তা নয়, এখনও হয়, সেটা হয় না তা নয়। ত্রিপুরাতে গিয়ে যখন কিছু ঘটনা ঘটলো, বিভিন্ন জায়গায় যখন মা শুনতে পায় কোনো ঝামেলা অশান্তি হচ্ছে, মাকে দেখি আতঙ্কিত হয়ে গিয়েছে। স্বাভাবিক বাঙালি মধ্যবিত্ত পরিবারের মায়েরা যেরকম হন আর কি। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাটা তো সন্তান হিসেবে আমাদেরও কোথাও টাচ করে, ওইটুকুনি। তবে হ্যাঁ, রাজনীতি করতে এলে তো কিছুটা সাহস রাখাটা প্রয়োজন, কিছুটা সাহস রাখাটা দরকার। কারণ বামের মানে সিপিএমের দৌলতে আমি বলি পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারকে যদি কেউ বিষিয়ে থাকে কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদী। শুধু পশ্চিমবঙ্গ নয়, এরা কেরালা শাসন করেছে, এরা ত্রিপুরা শাসন করেছে, এরা বাংলা শাসন করেছে। এই তিনটে রাজ্যেই এখনও পলিটিক্যাল হিংসার অভিযোগ সবচাইতে বেশি। কিছু কিছু জায়গায় দেখতে গেলে হয়তো একমাত্রই তিনটে রাজ্যে, এবং তিনটে রাজ্যেই কমন ফ্যাক্টর হচ্ছে সিপিএম রাজত্ব করেছে। ফলে এই কালচারটা থেকে বেরিয়ে আসতে আজকে আমরা অনেকটা পেরেছি, কিন্তু 100% পারিনি। তো স্বাভাবিকভাবেই যে আগেকার দিনে গ্রামে অন্য পার্টি করলে পুকুরে বিষ ঢেলে দেওয়া, ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া, ওইসব দৃশ্য তো এখন দেখা যায় না। এখন ওই জায়গা থেকে অনেকটা সফিস্টিকেটেড হয়েছে, পরিস্থিতি অনেকটা বদলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর। কিন্তু আমরা 100% যে এটা থেকে মুক্ত হতে পেরেছি তা নয়। তৃণমূল কংগ্রেস তো সেই অর্থে যদি বলেন রেজিমেন্টেড পার্টি, ওভাবে তো বলা যাবে না। কংগ্রেস যেমন ধরুন সেই তার ছায়াতেই তো তৃণমূল কংগ্রেস তৈরি, কিন্তু সেই তুলনায় বামফ্রন্ট বা বিজেপি এরা তো অনেকটা রেজিমেন্টেড। আচ্ছা, আমরা কি সিপিএমের ক্ষেত্রে দেখিনি যে আরএসপি সিপিএমের দ্বন্দ্ব, বাসন্তীতে হাজার হাজার লাশ পড়ছে কর্মীদের? আমরা কি ফরওয়ার্ড ব্লকের সাথে সিপিএমের দ্বন্দ্ব দেখিনি? আমরা সিপিআই ভার্সেস সিপিএম দ্বন্দ্ব দেখিনি? এবং এই সবচেয়ে বেশি আরএসপি আর সিপিএমের দ্বন্দ্বে তো কত মানুষ মারা গেছে দক্ষিণ 24 পরগনা জুড়ে, আমরা এগুলো দেখিনি? এগুলো হয়েছে। একটা দল যখন ক্ষমতায় থাকে, জানবেন আজকে সিপিএমে কেন হয় না, তারা ক্ষমতায় নেই। আজকে বিজেপির মধ্যে অনুপম হাজরা ভার্সেস হচ্ছে না। কদিন আগে পর্যন্ত সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে পিকনিক করছেন, এই দৃশ্য আপনারা দেখেননি? বিজেপি নেতা সুভাষ সরকারকে তারই কর্মীরা জুতো তুলে তারা করছে, দেখেননি? বিজেপির পার্টি অফিসের বাইরে মাসামাসি হচ্ছে, দেখেননি? তথাগত রায় তিনি সাংবাদিক সম্মেলন করে কি বলছেন যে আমার, হ্যাঁ অনুপম হাজরা, আমি এটাই তো বলছি, তথাগত রায় সাংবাদিক সম্মেলন করে বলছে কামিনী কাঞ্চনে পার্টি চলে, আপনারা দেখেননি? কিন্তু খুনোখুনি কেন হচ্ছে না? কারণ ক্ষমতায় নেই। স্বাভাবিকভাবে কোনো দল যখন ক্ষমতায় থাকে, প্রচুর স্বার্থান্বেষী মানুষ এই দলের আশেপাশে ভিড় জমান, এটা খুব ন্যাচারাল। শাসক দলের আশেপাশে ভিড় জমান, আমাদের চতুর্দিকেও সেরে এসছে। আর আমরা এই ব্যাপারগুলো যখনই আসছে, যেমন কিছুদিন পর পর জং লাগলে তেল দিতে হয়, আমরা সেরকমভাবে 2019-এ একবার তেল দিয়েছি, দিদিকে বলো থেকে শুরু করে একের পর এক কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে গেছি। দলে আইপ্যাক নামক একটা সংগঠন যখন যুক্ত হয়েছে, অনেক সার্ভে সমীক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলে সেই রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে, কারা তার জন্য ভালো, কারা করছেন না করছেন। কারণ সব খবর তো সবসময় পৌঁছানো যায় না। এত বড় একটা দল, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রিত্বের কাজ করবেন না, দলের প্রত্যেকটা বুথের কর্মীর খবর রাখবেন, এটা সম্ভবপর নয়। তো তারপরেও আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু এই জং সারানোর যে সিস্টেমটা, সেই সিস্টেমের মাধ্যমে আমরা একটা নিজেদের মধ্যে একটা রিফ্রেশ করার চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তে। 2021-এও আমরা দিদি সুরক্ষা কবচ কর্মসূচি নিয়েছি। এগুলো এক একটা প্রসেস। আমার ধারণা তৃণমূল কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, এবং কংগ্রেসের পরে আপনি যদি দেখেন সবচেয়ে বেশি আসন পাওয়ার ক্যাপাসিটি যদি কোনো দলের থেকে থাকে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আছে, এই যে বাকি দলগুলো ইন্ডিয়া জোটের মধ্যে। ফলে স্বাভাবিকভাবেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দলের মধ্যে, একটা সংগঠনের মধ্যে বা জোটের মধ্যে থেকেই থাকে। তার উপরে আমাদের দলে এমন একজন নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই টোটাল যে ইন্ডিয়া জোট আর ইন্ডিয়া জোটের বাইরে যে এনডিএ জোট, বিজেপি ইন্ডিয়া জোটকে যদিও ইন্ডি অ্যালায়েন্স বলে, সেই বিজেপির লোকেদেরই দেখবেন না এনডিএকে এনডি অ্যালায়েন্স বলতে, ওরা কিন্তু এনডিএ বলে, ঠিক আছে? তো যাই হোক, সেটা পরের কথা। তো এই যে ব্যাপারটা, তো এই যে এনডি অ্যালায়েন্স, তা আমরা এই যে ইন্ডি জোটকে ইন্ডি বলছে, ইন্ডিয়াকে ইন্ডি জোট, তো আমরা ভারতীয় জনতা পার্টিকে তাহলে আমরা বিজে পার্টি বলি, বিজে পার্টি ফুল ফর্ম লোকে নিজের মতো করে নেবে। আমরা সেসব কথা বলতে চাইছি না। এখন বিষয়টা হচ্ছে রোল কী হবে। আপনি বললেন আমরা এমন একটা দলনেত্রী আমাদের দলের মাথায় আছেন, যিনি ভারতবর্ষের এই মুহূর্তে যত রাজনৈতিক দল, যতগুলো বিজেপির মধ্যে, বিজেপি জোটের মধ্যে বা ইন্ডিয়া জোটের মধ্যে, তার মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্সড লিডার। আপনি যদি চোখ বন্ধ করে 10টা রাজনৈতিক দল ভাবেন, নরেন্দ্র মোদীরও কিন্তু সেই এক্সপিরিয়েন্স নেই। নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর তারপরে এসে ডাইরেক্ট প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হন সেটাই তার প্রথম লোকসভা ফাইট, 14 সাল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে দিল্লির রাজনীতি দেখেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এতগুলো বছর, পার্লামেন্টে এতগুলো বছর ধরে আছেন, দিল্লি রাজনীতি গুলে খেয়েছেন, তারপরে বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন পরপর 3টে টার্ম।
এই সিভি বা কারিকুলাম ভিটে আপনি যাই বলুন না কেন, ভারতবর্ষের আর কোনো লিডারের কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ির আঁচলে যখন ভারতবর্ষের চাবিকাঠিটা বাঁধা থাকবে, তখনও আমরা এভাবে নিশ্চয়তা নিয়ে ঘুমাতে পারবো রাত্রিবেলা যে ভারতবর্ষ একটা সুরক্ষিত চাবি একজনের কাছে আছে, যিনি গ্যাসের দাম বাড়লে প্রতিবাদ করবেন, যিনি তেলের দাম বাড়লে প্রতিবাদ করবেন, পেট্রোল ডিজেল কেরোসিনের দাম বাড়লে প্রতিবাদ করবেন, আমার সাধারণ মায়েদের কষ্ট হলে প্রতিবাদ করবেন, এনআরসির নাম করে মানুষকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলে প্রতিবাদ করবেন। আপনি বারবার বলেছিলেন একটা সময় যখন দল বদল নিয়ে নানান রকম বিতর্ক চলছিল যে আমি আমার বুকের উপরে পা দিয়ে যেতে হবে, একটা মন্তব্য নিয়ে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। তারপরে তো দেবাংশু আপনার বুকের উপরে পা দিয়ে যদি আমরা ধরি চলে গিয়েছেন, অনেকে যারা চলে গিয়েছেন তারা ফিরে এসেছেন, সাদরে তাদেরকে গ্রহণ করা হয়েছে তৃণমূল দলে। খারাপ লাগে না তখন দেবাংশু যে কী করতে দলটা করছেন? রাতারাতি যারা দলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন তারাই আবার দলের সম্পদ হয়ে যাচ্ছে। যে 100% আবেগের দেবাংশু ছিল, সেটা আজকে আমি অনেকটা 60-40-তে নামিয়ে আনতে পেরেছি, অন্তত 70-30 তো পেরেইছি। তো স্বাভাবিকভাবে ওটা আসার পর আমি আজকে বুঝতে পেরেছি যে বিরোধী রাজনৈতিক দলকে আপনি যত দুর্বল করতে পারবেন, সেটা রাজনৈতিকভাবে আপনার একটা সাফল্যর জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরও ঘর করতে হচ্ছে। যাহারা তাহাকে দিয়াছিল গাল করিয়া নিন্দা মন্দ, তাহাদের নাকে সুবাসিত আজ হাওয়াই চটির গন্ধ। এইটার উত্তরে আমি শুধু দুটো লাইনই আপনাকে বলবো, আর একটা কথা আমার এখানে না বললেই নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলেছেন, খারাপ কথা বলেছেন অন্য রাজনৈতিক দলে থেকে, যেমন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিলেন, গান বেঁধেছেন আমাদের বিরুদ্ধে, তিনি আজকে এসছেন, এসে মন্ত্রী হয়ে রাজ্যের কাজ সামলাচ্ছেন। আমরা মনে করি যে মানুষের চোখ ফুটতে বা বুদ্ধি হতে বা মানুষের বুঝতে, মানুষের সত্যটা উপলব্ধি করতে সময় লাগে। আপনি বললেন খারাপ লাগার কথা, খারাপ লাগে না তা নয়, বা লাগেনি তা নয়, লেগেছিল। কিন্তু প্রথম যখন লেগেছিল তখন আমি অনেক বেশি, মানে আপনি বলতে পারেন একজন পলিটিশিয়ানের 100% আবেগ হলে চলে না, আবেগের সঙ্গে বাস্তবতাটা বোঝাটাও জরুরি। তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি জানিয়ে দিলেন তিনি ঠিক কী করতে চান। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।